আজ আমরা পড়ব মধু আনতে বাঘের মুখে। এই গল্পটি লিখেছেন লেখক শিবশঙ্কর মিত্র। আগে লেখক সম্পর্কে কিছু কথা বলে নিই। শিবশঙ্কর মিত্র 1909 সালে বাংলাদেশের খুলনা জেলার বেলফুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখালেখির সবথেকে প্রিয় বিষয় যেটা, তিনি অনেক লেখালেখি করেছেন, কিন্তু তিনি সবথেকে প্রিয় তার বিষয় যেটা, সেটা হলো সুন্দরবন। সারা জীবনে তিনি বহু বই লিখেছেন এবং সুন্দরবনে তিনি বহু সময়ও কাটিয়েছেন। তার লেখা সুন্দরবন বইটির জন্য ভারত সরকার 1962 সালে তাকে শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার দেন। সুন্দরবন নিয়ে তার লেখা আরও কিছু বই আছে। সেই বইগুলোর মধ্যে সুন্দরবনের আরজান সর্দার, বন বিবি, বিচিত্র এই সুন্দরবন, রয়্যাল বেঙ্গলের আত্মকথা, এই সমস্ত বা সুন্দরবন সমগ্র, এই সমস্ত বইগুলো আছে। তো সুন্দরবন সম্পর্কে আমরা কটা কথা বলে নিই। আমরা জানি যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকটা করে বিস্তীর্ণ অংশ জুড়ে সুন্দরবনের অবস্থান। এখানকার জীববৈচিত্র্য মানে নানা রকম জীবজন্তু, পাখি ইত্যাদি, বিচিত্র গাছগাছালি, বিশেষত শ্বাসমূললা গাছ যেগুলোকে ম্যানগ্রোভ বলা হয়, গড়ান, গেওয়া, সুন্দরী ইত্যাদি গাছ। তারপর এর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নদী, খাঁড়ি, জলপথ, সবথেকে বড় যেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে যাকে বলা হচ্ছে রাজকীয় বাংলার বাঘ, সুন্দরবনের ঐতিহ্য। এইটা প্রাকৃতিকভাবেই এই সুন্দরবন গড়ে উঠেছিল এবং এটা সংরক্ষিত অবস্থায় টিকে থাকা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ও অভয়ারণ্যের অনন্য একটা উদাহরণ। মানে সুন্দরবন হলো পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল এবং অভয়ারণ্য। মানে অভয়ারণ্য তাকে বলা হয় অভয়ারণ্য। যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে পাবো অভয় যুক্ত অরণ্য, মানে অভয় মানে ভয় নেই, আর অরণ্য মানে আমরা জানি বন, তার মানে যে বনে ভয় নেই। এবার ভয় নেইটা কাদের জন্য? মানে বন জঙ্গল এটা তো স্বাভাবিকভাবেই পশু পাখিদের বাসস্থান। তারা যাতে নিশ্চিন্তে নিজেদের মতন করে বাঁচতে পারে, তাদের যেন কোনো রকম ক্ষতি না হয়, তারা যেন নিজেদের মতন থাকতে পারে, সেই জন্য এটাকে বলা হয় অভয়ারণ্য। মানে তাদের যেন কোনো রকম ক্ষতি না হয়, এই জন্য। এই পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের ধারে আর কি এই অরণ্যের অনেক ছোটো ছোটো জলাভূমি আর মোহনা, মানে একটা নদী এসে যখন সমুদ্রের সাথে মিশছে, বঙ্গোপসাগরের সাথে মিশছে, সেই জায়গায় মোহনা তৈরি হচ্ছে। সেই মোহনা, এখানে বিভিন্ন পরিযায়ী পাখি, মানে বিভিন্ন মানে শীতের সময় নানা রকম পাখি দেখা যায় এবং অন্যান্য পাখিও অন্য সময় দেখা যায়। পর্যটন, বিজ্ঞান গবেষণা, তথ্য এবং তত্ত্ব সব কিছুই এই বন থেকে আমরা পেতে পারি। এই বন আমাদের, বা এই বন বা জঙ্গল, এটা আমাদের গর্ব। প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আমাদের সচেতনতার অভাব আর সুন্দরবনের লোকেদের দারিদ্র্য, যার জন্য এই সুন্দরবনের জীববৈচিত্র্য ক্রমশ বিপন্ন হচ্ছে। সুন্দরবনের এমন দেখো, আমরা এই কিছুদিন আগে মানে তোমরা তখন ছোট হওনি, বা তোমরা ভীষণ ছোটো ছিলে, আয়লা হয়েছিল এক সময়। তারপর এই গত বছর আমরা দেখেছি আমফান, বা ফণী, এই সমস্তগুলোতে কী হচ্ছে, বারবার এই সুন্দরবনের মানে নানা রকমভাবে সুন্দরবন ধ্বংসর দিকে এগোচ্ছে। তো এই যে এই সুন্দরবনের মিষ্টি মধু এই সারা পৃথিবীতে খুব আদরণীয়, মানে সমাদৃত যাকে বলে। এপ্রিল আর মে মাসে সুন্দরবন মধু সংগ্রহের সেরা সময়। এই সময় কি হয়, খলসি, আর যারা মধু সংগ্রহ করেন তাদেরকে বলা হয় মৌলি, হস্যৌ লয় হস্যি, মৌলি বলা হয়। সুন্দরবনে খলসি, গেওয়া, কেওড়া, গড়ান ইত্যাদি গাছে মৌচাক দেখা যায়। এই মৌচাক থেকে মৌলি যারা হন, তারা মধু আর মোম সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করেন। আজ আমরা পড়ব মধু আনতে বাঘের মুখে। এই গল্পটা এবার আমি গল্পটা ছোট করে তোমাদের বলে দিই।
তিন মৌলি আরজান, ধনাই আর কফিল মধু কাটতে জঙ্গলে গিয়েছে। মধু কাটার 3টে ভাগ আছে, তাতে 3টে লোক লাগে। একজন গাছে উঠে মধু কাটবেন, একজন বাঁশের মাথায় আগুন জ্বেলে মশাল তৈরি করে আর কি মৌমাছি তাড়াবে, আর একজন চাকের নিচে ধামা ধরে দাঁড়াবে যাতে মধু আর মধু চাকটা ধামাতেই পড়ে। ধনাই যিনি আছেন তিনি এদের মধ্যে মৌচাক কাটেন। যে কেউ মৌচাক কাটতে পারে না, লোকে বলে মন্ত্র জেনে মৌমাছিকে ভুল পথে চালাতে হয়। ধনাই নিজে বলে সে মন্ত্র জানে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা বলে ধনাই মামু গোয়ার বা জেদি। তো এই শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে, মানে শীতের শেষ মানে বসন্ত আসছে, সেই সময় নানা গাছে ফুল ধরেছে। গরান গাছে হলদে রঙের ছোট ছোট ফুল হয়। সকাল থেকে ধনাইরা বেশ কয়েকটা চাক পেয়েছেন, তাদের মনে খুব আনন্দ। তারা আরও চাক খুঁজতে থাকছেন। একটা ট্যাক পেরিয়ে, মানে ছোট, মানে কি বলবো, দুটো নদীর মাঝখান দিয়ে একটা ছোট জায়গা, সেটাকে পেরিয়ে ধনাই মৌচাক দেখতে পায়। কিন্তু মৌচাক দেখার পর সে বুঝতে পারে যে সেখানে মধু নেই। তাও আছে কি নেই বোঝার জন্য আরজান সেই চাকে এক থাবা কাদা ছুঁড়ে মারে। মধু পড়েনি, উল্টে কি হয়েছে, কয়েকটা মৌমাছি তাদের তাড়া করেছে। এবার আমরা সবাই জানি মৌমাছি যদি একসাথে তাড়া করে তার মৌমাছির কামড়ে কতটা হুল থাকে, মানে হয়ে যায়, ফুলে যায়। তো মধু তো পড়েইনি, হ্যাঁ, উল্টে কয়েকটা মৌমাছি ওদের তাড়া করলো। ওরা সেখান থেকে সরে গেল। ধনাই খানিকটা এগিয়ে গেছে, সে একটা শীষে পার হওয়ার মানে প্ল্যান করতে থাকছে। কিন্তু সে কি হলো, ধনাই দেখছে যে আরজান আর কফিলের কোনো সাড়া পাচ্ছে না কেন ভেবে একবার পেছন দিকে তাকাতে গেছিল। কিন্তু পেছন দিকে তাকাতে গিয়ে দেখে যে পেছনে তাকানোর আর মানে ধনাই আর চান্সই পেল না। একটা বিরাট বাঘ মানে হালুম করে বা প্রচণ্ড জোর চিৎকার করে তার উপরে ঝাঁপিয়ে পড়লো। তার যে এবার বন জঙ্গলের নিজস্ব একটা আওয়াজ থাকে, তারপর তার উপরে বাঘের যে একটা ভয়ানক আওয়াজ, মানে একটা গম্ভীর আওয়াজ, সেই আওয়াজে হুঙ্কারে যাকে বলে বনটা থরথর করে যেন কেঁপে উঠল। হুঙ্কারটা শুনে কফিল আর আরজান এতই ভয় পেয়ে গেল যে তাদের আর কোনো নড়বার মতনও শক্তি রইল না। হ্যাঁ, সেখান কিন্তু বাঘটা কি হলো, বাঘ তো টার্গেট করেছিল ধনাইকে, যে ধনাইয়ের ওপর ঝাঁপ দিয়ে পড়বে। সেই জায়গা থেকে হয়ে হট করে একটা তবলা গাছের ওপর পড়লো। হ্যাঁ, তবলা গাছের ওপর পড়ার পর ধনাইকে মানে এমনই জাম্পটা দিয়েছে বাঘটা যে ধনাইকে ডিঙিয়ে গিয়ে বাঘের মাথা গাছে গিয়ে জোরে ধাক্কা খেলো, গাছে গিয়ে ঠক্কর খেলো জোরে। সেখান থেকে বাঘটা গিয়ে পড়লো শীষের মধ্যে। বাঘের ল্যাজের বাড়ি ধনাইয়ের মুখে লাগলো, ধনাইয়ের গায়ে লাগলো। এবার বাঘের ল্যাজের বাড়িটাও তো একটা বেগ আছে, একটা জোর আছে। সেই জোরে কি হলো, সেখান থেকে মানে লেজের বাড়িটা যেই মাথা ধনাইয়ের এতে লাগলো, গায়ে লাগলো, তাতে তার ধনাইয়ের যে ব্যালেন্সটা ছিল সেটা নষ্ট হয়ে গেল। তাতে তো কী হলো, তার মাথার মধুভর্তি কলসিটা পড়ে গেল বাঘের মাথায়। এবার মধু আমরা জানি একটু চ্যাটচ্যাটে ব্যাপার হয়। মধুটা কি হয়েছে, মধু আঠালো ব্যাপার থাকে মধুর মধ্যে। এবার মধু সারা বাঘের সারা মুখে ছড়িয়ে গেল। বাঘে অস্বস্তিতে ফোঁত চোখ মুচকে বেজায় ফোঁত করতে থাকলো, যার ফলে কি হলো, এবার ধনাইও সেখানে বেঁচে গেল। ধনাই সেবারের জন্য বেঁচে গেল। এবার আমি তোমাদের মধু আনতে বাঘের মুখে, শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পটা পড়ে শোনাব। বনে যাওয়ার কথায় আরজান এক পা, পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। ধনাই, আরজান ও কফিল। মধু কাটতে 3জন লোক চাই। একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আরেকজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয়জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না। লোকে বলে মন্ত্র জানা চাই, মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়। তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। ধনাই মন্ত্র জানে, সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে, এক একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়।
মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। শীতের শেষে সুন্দরবনের নানা গাছে ফুল ধরেছে, গড়ান গাছের ছোট ছোট ফুল হলদে রং। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের তিনজনের মনে স্ফূর্তি আর ধরে না। ডিঙি করে অনেক দূর বনের ভেতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য তিনজনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায়ই একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা, আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাওয়ার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলানোর জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাক, দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজখণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজাকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত। ট্যাকের দিকে সামনেই একটা গড়ান গাছ, ওপাশে হেঁদো বনের ঝোপ। গড়ান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি। বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে। বলেই আরজান এক থাবা কাদা গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেঁদো বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করল। ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে 3-4 হাত চওড়া একটা শিশে, ছোট সরু খাদ। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে শিশে পার হবে তাই তার সমস্যা। তাই তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতন সরু তবলা গাছটা ধরে শিশে পার হওয়ার জন্য তৈরি হয়েছে। পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হওয়ার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করল। কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে। আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগুবারও না। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের ওপর, যে গাছটা ধরে ধনাই শিশে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেল দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শিশের ভেতর। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাঙ্করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শিশের গর্তের ভিতর। কলসও ভেঙে পড়ল তার মাথার উপর। বাঘের সারা মুখে, নাকে, চোখে ছিটকে পড়ল মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কোঁচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো। তোমাদের এখন আমরা মধু আনতে বাঘের মুখে এই গল্পটার অনুশীলনীগুলো করব। বলছি, সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে বার করো। আমরা যদি পশ্চিমবঙ্গের ম্যাপ দেখি তাহলে দেখব উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা জেলায় সুন্দরবনের অংশ রয়েছে।
সুতরাং যদি আমাকে যদি প্রশ্নটা এরম করা হতো যে সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা পশ্চিমবঙ্গের কোন দুটি জেলায়, তাহলে উত্তর লিখতাম উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এবার 2 নম্বর প্রশ্ন, সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলো লেখো। এদের মধ্যে হচ্ছে মাথাভাঙা, ইছামতি, মাতলাট, বিদ্যাধরী, এইগুলো হচ্ছে সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র খুঁজে বার কর। এখন আমরা যদি পৃথিবীর ম্যাপ দেখি বা পশ্চিমবঙ্গের ম্যাপ দেখি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে বদ্বীপটা আছে সুন্দরবন অঞ্চলটা বঙ্গোপসাগরের ধারে অবস্থিত। তাই জন্য আর এই সুন্দরবনকেই বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল। মানে আকৃতিটা বাংলার বয়ের মতন, একটা ত্রিভুজের মতন হয় বলে একে বদ্বীপ অঞ্চল বলা হয়। তোমরা ভূগোলেও পড়েছো। তাহলে আমাদের উত্তর হবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। এরপর হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখতে হবে। তো ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে ম্যানগ্রোভে বনাঞ্চলে যে বিশেষ ধরনের গাছ দেখা যায় তারা নোনা জল আর কাদায় জন্মায়। এই ধরনের গাছের দুরকম মূল হয়, মানে দুরকম শিকড় হয়। গাছকে মাটিতে আটকে রাখতে মাটির ভিতরে যায় ঠেসমূল, আরেক রকম মূল মাটি থেকে ওপরে উঠে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে, একে বলে শ্বাসমূল। তার মানে এই ধরনের ম্যানগ্রোভ বনাঞ্চলে যে গাছগুলো দেখা যায় সেই গাছগুলো হচ্ছে সুন্দরী, গড়ান, গেওয়া ইত্যাদি গাছগুলো হচ্ছে আমাদের কাছে যে ম্যানগ্রোভ বনাঞ্চলে যে গাছগুলো দেখা যায়। এই গাছগুলোতে সবসময় নোনা জল আর কাদার মধ্যে জন্মায় এবং এদের মধ্যে অবশ্যই কি থাকবে, ঠেসমূল থাকে আর শ্বাসমূল থাকে এই গাছগুলোর। এবার গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। ড্যাশ মধু কাটতে গিয়েছিল, বনে মধু কাটতে গিয়েছিল, ড্যাশ ড্যাশ আর ড্যাশ। তাহলে এখানে হবে, এই প্রথম লাইনটাই হবে বনে মধু কাটতে গিয়েছিল ধনাই, আরজান আর কফিল। মধু কাটতে ড্যাশ ড্যাশ চাই, মধু কাটতে 3জন লোক চাই। 3জনের কাজ হলো, একজন চাক কাটে, একজন মশাল জেলে মৌমাছি তাড়ায়, আরেকজন চাকের নিচে ধামা ধরে থাকে। বাঘ ধনাইকে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই গিয়ে পড়ল শীষের ভিতর। মধুর কলস তার মাথার উপর। বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়ল। এবার 3 নম্বর প্রশ্ন আমাদের করা হচ্ছে, এদের মধ্যে যে যে কাজটা করতো লেখো। 3জনের নাম দেওয়া আছে, 3জন যে একসাথে তো করতে যেত, একসাথে মধু কাটতে যেত 3জনের দলে। তাহলে তারা কি কি করতো সেটা আমরা দেখি। ধনাইয়ের কাজ ছিল মধুর চাক কাটা। আরজানের কাজ হচ্ছে মশাল জেলে মৌমাছি তাড়ানো। কফিল হচ্ছে ধামা ধরে মধু সংগ্রহ করতে চাকের নিচে দাঁড়াতো। এবার 4 নম্বরে যাই। 4 নম্বরে হচ্ছে ধামা। আমাদের শব্দার্থ লিখতে হবে। ধামা মানে বড় বেতের ঝুড়ি বা বেতের তৈরি ঝুড়িকে আমরা বলি ধামা। গোয়ার্তুমি মানে হচ্ছে জেদ করে কাজ করা, জেদে কোনো কাজ করাকে বলা হয় গোয়ার্তুমি। চট আমরা জানি পাটের সুতো দিয়ে তৈরি যে মোটা জিনিসগুলো তৈরি হয়, তাকে মোটা বস্ত্র, তাকে বলে চট। আমরা এবার বলি হাজির মানে উপস্থিত, আর ঝিরঝিরে মানে ছোট ছোট বা অল্প। এরপর আমাদের কিছু শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে। যেমন ধরো, প্রথম শব্দ হচ্ছে নাস্তা। আমরা এরকম লিখতে পারি, সকালের নাস্তা খেয়েই বাবা কাজে বেরিয়ে যান। আচ্ছা, তারপর হচ্ছে প্রতিটি মৌচাকে একটি করে রানী মৌমাছি থাকে। রং, দোলের দিন আমরা নানা রকম রং নিয়ে খেলি। আচ্ছা,
ফুর্তি বলতে ফুর্তি দিয়ে আমরা একটা বাক্য রচনা করতে পারি, শরীর শরীর সুস্থ থাকলে মনে ফুর্তি লাগে। আচ্ছা, কলস, কলস হচ্ছে, এটা আমি এই বই থেকেই নিই, কলস ভর্তি মধু বাঘের মুখে পড়ে গেল। এরপর আমাদের কিছু শব্দ আছে, দেখো আমি তোমাদের যখন পদ শিখিয়েছিলাম তখন বিভিন্ন রকম পদের কথা বলা হয়েছে। আমরা জানি পদ 5 রকম: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখন বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম বোঝালে সেগুলো হচ্ছে বিশেষ্য, কোনো কিছুর গুণ বোঝালে সেগুলো হয় বিশেষণ। যখন বিশেষ্যর বদলে কোনো কিছু ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সর্বনাম। অব্যয়, অব্যয় হচ্ছে যার কোনো খরচ হয় না, যেটাকে পাল্টানো যায় না, সেগুলো হচ্ছে অব্যয়। আর কোনো কিছু কাজ বোঝানো হলে সেগুলো হচ্ছে ক্রিয়া। এইবার আমাদের শব্দঝুড়ি থেকে যদি বেছে নিই, তাহলে আমরা শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে যদি লিখি, বিশেষ্যর মধ্যে আমাদের পড়বে শক্তি, ভুল, ডাঙা, বিশ্বাস, চিৎকার, পথ, বোঝাই, সকাল। মানে 8টা শব্দ হলো আমরা পেলাম বিশেষ্যর মধ্যে। যা যা আছে তার মধ্যে বিশেষ্যর মধ্যে আমরা পেলাম কি কি? শক্তি, ভুল, ডাঙা, বিশ্বাস, চিৎকার, পথ, বোঝাই, সকাল। এবার আসি বিশেষণে। বিশেষণে পেলাম, আমি শব্দজুড়ি দেখে বিশেষণে পাচ্ছি গোয়ার, ছোট, সরু, এক, ভুল, আচ্ছা, গভীর, বেজায়। আচ্ছা, তোমরা এবার আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভুলটা একবার বিশেষ্যও লিখছি একবার বিশেষণেও লিখছি কেন? ধরো আমরা যদি লিখলাম ভুল পথ, তখন পথের বিশেষণটা কি? পথটা কীরকম? ভুল। তাহলে এখানে পথের গুণটা হচ্ছে ভুল, সেটা হচ্ছে তখন বিশেষণ। আবার যদি বলেছে ভুল করো না, তখন এখানটায় কী হচ্ছে? কী করতে বারণ করা হচ্ছে? ভুল। তখন বিশেষ্যটা কী হচ্ছে? একটা কাজের ধরন বুঝিয়ে ফেলছে, তাই জন্য ওটা বিশেষ্যতেও ফেলেছি। তারপর হচ্ছে সর্বনাম, মানে বিশেষ্যের বদলে যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম। যেমন ধরো এখানে আছে তার, তার মানে হচ্ছে, ধরো এখানে কার, তার বলতে কার কথা বোঝানো হচ্ছে? ধনাইয়ের, হ্যাঁ, তাই জন্য এটা তার হচ্ছে একটা সর্বনাম। তারপর হচ্ছে ও, হ্যাঁ, ও দিয়ে আমরা কারো কাউকে বোঝাই। আচ্ছা, ওদের, সেটাও হচ্ছে এখানে। তারপর হচ্ছে ওদেরটাও হচ্ছে এখানে কি? ওদের হচ্ছে সর্বনাম। আচ্ছা, তারপর হতে পারে তার, ওদের, হ্যাঁ, এগুলো ও, এগুলো হচ্ছে সব সর্বনাম। তারপর থাকছে, আমরা আসি ক্রিয়া। ক্রিয়াতে আছে, হ্যাঁ, ক্রিয়াতে হলে যে ক্রিয়া বলতে আমরা বোঝাই কোনো কিছু কাজ করা। কোনো কিছু কাজ করাকে যদি ক্রিয়ায় বোঝায় তাহলে এখানে তাড়ায়, তয়াকার, ডয়শূন্য রয়াকার, অন্তস্থ, তাড়ায়, হ্যাঁ। তারপর হচ্ছে মারলো, ঠিক আছে, মারলো। আচ্ছা, তারপর হচ্ছে নিয়েছে, তারপর হচ্ছে কাটে, এগুলো হচ্ছে সব, হ্যাঁ, তোমার কাছে এগুলো হচ্ছে সব ক্রিয়া। আচ্ছা, এবার আসি আমরা অব্যয়ে। অব্যয় মানে আমরা কি বলেছি? যেগুলো আর খরচ হবে না। কিন্তু, আর, এগুলো হচ্ছে, কিন্তু, আর, এগুলো হচ্ছে অব্যয়। আচ্ছা, এরপর আসি আমরা যেগুলো আসি, বলছে যে নিচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লিখতে বলা হচ্ছে। বিপরীতার্থক শব্দ লিখতে বলা হচ্ছে বললে আমরা দেখি, আমরা জানি কোনো কিছু যার মানে বোঝাচ্ছে তার উল্টো মানে বোঝালে তাকে আমরা বলবো বিপরীতার্থক শব্দ। তো এই বিপরীতার্থক শব্দে কাঁচা, কাঁচার বিপরীত হচ্ছে পাকা। আচ্ছা, তারপর হচ্ছে ভর্তি, তার বিপরীত খালি। আচ্ছা, তারপর হচ্ছে তীক্ষ্ণ, তার বিপরীত ভোঁতা। দীর্ঘ, তার বিপরীত হ্রস্ব, হয় রফলা, দন্তস্বয় বয়, হ্রস্ব। আচ্ছা, তারপর হচ্ছে বোঝাই, বোঝাইয়ের বিপরীতও খালি। আচ্ছা, এবার বলছে সমার্থক শব্দ লেখো। এক একটার আমরা সমার্থক শব্দ দেখি, আমি দুটো করে শব্দ বলবো। যেমন ধরো মৌমাছি, মৌমাছির সমার্থক লিখতে পারি মধুকর, ঠিক আছে, মধু তৈরি করে যে তাকে মধুকর বলে, তাই জন্য মৌমাছি যেহেতু মধু তৈরি করে তাই জন্য তাকে বলা হয় মধুকর।
হ্যাঁ, ম ধয় হস্যু ক বয়শূন্য র, মধুকর বলে, অলি বলে, অ লয় হস্যি অলি। আচ্ছা, বাঘ, বাঘের জন্য আমরা পেতে পারি ব্যাঘ্র, বয়জফলা আকার ঘয় রফলা, ব্যাঘ্র হতে পারে, শার্দুল হতে পারে, তালবস্বয়াকার দয় দীর্ঘ দীর্ঘ ল, শার্দুল, তালবস্বয়াকার দয় দীর্ঘ ল, শার্দুল। আচ্ছা, তারপর আছে ফুল, পুষ্প, পয়হস্যু মূর্ধন্য শয় পয়, পুষ্প। তারপর হচ্ছে কুসুম, কয়হস্যু দন্তস্বয়স্যু ম, কুসুম। আচ্ছা, বন, বনের সমার্থক শব্দ আমরা লিখতে পারি অরণ্য, অ বয়শূন্য র মূর্ধন্যয় জফলা। আচ্ছা, আমরা লিখতে পারি জঙ্গল, জঙ্গল, জ উময় গয় ল, জঙ্গল। আচ্ছা, তারপর বনের পর আছে মাটি, মাটিকে আমরা বলি ভূমি, ভয় দীর্ঘ ময় হস্যি ভূমি, অথবা মৃত্তিকা, ময় রিফলা, হ্যাঁ ময় রি তয় তয় হস্যি কয়াকার, মৃত্তিকা। বেশ, এবার আমাদের নিচের ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেয়া আছে। এদের মধ্যে আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে? কুমির, গন্ডার, সিংহ, জিরাফ, ভাল্লুক, হরিণ, জেব্রা, ক্যাঙ্গারু, জলহস্তী, লালপান্ডা, হাতি, কচ্ছপ, বুনোমহিষ, শিয়াল, কাঁকড়া, বাঁদর, সাপ, সজারু, শূকর, হায়না, ওরাংওটাং, গরিলা, রয়্যাল বেঙ্গল টাইগার। এদের মধ্যে মূলত আমরা যেগুলোকে সুন্দরবনে দেখতে পাই, কুমির দেখতে পাই। কুমির আছে, হরিণ থাকে, কুমির থাকে, হরিণ থাকে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে বাঁদর, বন জঙ্গলে অবশ্যই বাঁদর থাকেই, হ্যাঁ। আচ্ছা, তারপরে থাকে হচ্ছে সাপও থাকতে পারে, হ্যাঁ সাপ থাকে। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার অবশ্যই থাকে, মানে কুমির আর রয়্যাল বেঙ্গল টাইগার এই দুটো অবশ্যই দেখা যায়। কুমির আর রয়্যাল বেঙ্গল টাইগার এই দুটো অবশ্যই দেখা যায়। এরপর আমরা আসছি 10 প্রশ্নে। 10 প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল পশ্চিমবঙ্গের সুন্দরবন, বা পশ্চিমবঙ্গে লিখতে হবে না, কারণ এটা পশ্চিমবঙ্গ খানিকটা অংশে আছে, আবার বাংলাদেশেও আছে, সেই জন্য লিখবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে, লিখবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে। সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটো কারণ, মানে সুন্দরবন কেন এত বিখ্যাত। প্রথমত, সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ও অভয়ারণ্য। তারপর 2 নম্বর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান সুন্দরবন। আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বর বলছে কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়। খলসি, গেওয়া, কেওড়া, গড়ান ইত্যাদি গাছে সাধারণত মৌচাক দেখা যায়। এবারে 11 নম্বর প্রশ্নে আসছি। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। তোমাদের আমি বারবার বলেছি, যখন ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাবে তখন ক স্তম্ভের শব্দগুলো পরপর লম্বা করে লিখে নেবে, লিখে খ স্তম্ভটায় বসে, ধরো এখানে প্রথম ক স্তম্ভের প্রথম শব্দ হচ্ছে মধু, তাহলে মধুর সোজাসুজি বসতে পারবে, এখানে মধুর সোজাসুজি যেটা বসবে সেটা হচ্ছে মৌচাক, কারণ মৌচাক থেকে মধু পাওয়া যায়। তারপর হচ্ছে নাস্তা, নাস্তা সোজাসুজি বসবে জলখাবার। কাস্তে, কাস্তে সোজাসুজি বসবে কাটারি। ডিঙি, ডিঙি সোজাসুজি বসবে ছোট নৌকো। শীষে, শীষের সোজাসুজি বসবে ছোট সরু খাদ। আর সাঁকো, সাঁকো সোজাসুজি বসবে সেতু। তারপর আমাদের বলা হয়েছে যে এই গল্পে যেমনভাবে ঘটনাগুলো ঘটেছিল সেইভাবেই আমাদের ঘটনাগুলোকে বলতে বলা হয়েছে। গল্পের ঘটনাগুলোকে যদি আমি ক্রম অনুসারে, মানে প্রথম যেটা হয়েছে তারপর দ্বিতীয় যেটা হয়েছে এইভাবে যদি লিখতে যাই, তাহলে প্রথমে লিখব পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো, মানে 3 নম্বরটা একে যাবে, ফার্স্টে লিখবে। তারপর লিখবে ডিঙি করে অনেক দূর বনের ভেতরে গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে, মানে 5 নম্বরটা হবে 2 নম্বর। তারপর হবে মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে, মানে 1 নম্বরটা আসবে 3 নম্বরে। তারপরে লিখবে 8 জন এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারলো চাক লক্ষ্য করে,
মানে 2 নম্বরেরটা 4 নম্বরে আসবে। তারপরে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো, অর্থাৎ 4 নম্বরটা যাবে 5 নম্বরে। আচ্ছা, এইবার আমরা মানে 14 প্রশ্নে আসি। 14 প্রশ্নে নানা রকমভাবে 14 প্রশ্নে আমাদের কতগুলো গোটা 13 প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এক এক করে উত্তরে যাব। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন, তা নিজের ভাষায় 5টি বাক্য লেখো। আচ্ছা, বসন্তকালে সুন্দরবনে গরান গাছে হলদে রঙের ছোট ছোট ফুল ধরে। আচ্ছা, সকাল থেকে ফুলের গন্ধে মৌমাছির গুনগুনে বন মেতে ওঠে। 2 নম্বর বাক্য, চারদিকে কেমন একটা হলদে রঙের ছোঁয়া লেগে থাকে। 3 নম্বর বাক্য, ঝিরঝির করে বসন্তের হাওয়ায় মনের মধ্যে একটা ফুরফুরে ভাব আসে। এটা হচ্ছে 4 নম্বর বাক্য। হ্যাঁ, দলে দলে মৌলিরা বনে জঙ্গলে মধুর চাক খুঁজে বেড়ায়। এটা 5 রকম বাক্য। আচ্ছা, আমি এখানে, যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে এটা তো তোমার নিজের ইচ্ছা। এবার জিনিসপত্র কী কী লাগবে সেটা আমি বলে দিই। জিনিসপত্র কী কী নিতে হবে? জিনিসপত্র নেওয়া হবে মশাল, ধামা, চট, কাস্তে, কলসি আর লাঠি। মশাল, ধামা, চট, কাস্তে, কলসি আর লাঠি, গল্প থেকে পড়ে আমরা এটাই বুঝেছি। আচ্ছা, এরপরে জানতে চাওয়া হচ্ছে বাংলার বাঘ নামে কে পরিচিত? স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। অবশ্যই স্যার লিখবে, স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। বাঘাযতীন নামে কে পরিচিত? স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত। আচ্ছা, সুন্দরবনে মধু সংগ্রহ, 5 নম্বর প্রশ্নে আসি। সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এই বিষয়ে 5টি বাক্য লেখো। তাহলে আমরা বলি, সুন্দরবনের জলে কুমির, ঘড়িয়াল, এই নানা রকম মাংসাশী প্রাণী থাকে। সুন্দরবনের নদীগুলোতে কুমির, ঘড়িয়াল এই ধরনের প্রাণীরা থাকে। আচ্ছা, সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে বা মানুষ খেকো বাঘ থাকে। আচ্ছা, মাটির ওপরে যেহেতু শুলো বেরিয়ে থাকে বা শ্বাসমূল বেরিয়ে থাকে, তাই সেখানে চলতে গেলে পা হোঁচট খেতে পারা যায়। জঙ্গলের গাছে ও মাটিতে বিভিন্ন বিষাক্ত সাপের উপদ্রব আছে। এছাড়াও জঙ্গলের মধ্যে ডাকাতেরও উপদ্রব থাকতে পারে। হ্যাঁ, সেই জন্য আমরা 5টা লিখলাম। তারপরে হচ্ছে যে ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালানোর মন্ত্র জানে। আচ্ছা, গরান গাছের ফুল দেখতে কেমন? গরান গাছের ফুল দেখতে ছোট ছোট ও হলুদ রঙের। ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? ধনাই, কফিল ও আরজান ডিঙি করে মধু সংগ্রহ করতে গেছিল। এবার টিকা লিখতে বলা হয়েছে 2টো শব্দ সম্পর্কে, ট্যাক আর শিশে। টিকা লিখতে মানে টিকা মানে হচ্ছে ছোট করে বুঝিয়ে দেওয়া। তাহলে এখানে আমরা বলবো, দুটো নদীর মেশবার ফলে, দুটো নদী যেখানে এসে মেশে তার ফলে যে ছোট ত্রিভুজখণ্ড তৈরি হয়, সেই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাক বলে। মানে বদ্বীপের যে মাথাটা, সেই জায়গাটাকে আমরা ট্যাক বলতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে শিশে। সুন্দরবনের জঙ্গলে এক প্রকারের ছোট সরু খাদ দেখা যায়, একে বলে শিশে। এগুলো 3-4 হাত বা তার থেকে একটু বেশি চওড়া হতে পারে। আচ্ছা, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? পন্থা মানে রাস্তা, মানে মধুর চাক কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে? মধুর চাক খুঁজে পাওয়ার রাস্তা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং মৌমাছির পিছন পিছন ছুটে যাওয়া। আচ্ছা, তারপরে আসি, কফিল ও আরজানকে পেছন ফিরে ডাকার সময় ধনাই কি দেখেছিল? কপিল ও আরজানকে পেছন ফিরে ডাকার সময় ধনাই দেখল বিকটভাবে চেঁচিয়ে বাঘ তার ওপরে ঝাঁপিয়ে পড়ল। আচ্ছা, বাঘটা শীষের ওপরে ভেতর পড়ে গেল কীভাবে? আচ্ছা,
বাঘটা ধনাইয়ের ওপর ঝাঁপাতে গেছিল, কিন্তু তার লাফটা ঠিক টিপ মতন হয়নি, মানে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে তবলা গাছের ওপর পড়ল। তবলা গাছের ওপর পড়ে সেই গাছে ঠোক্কর লেগে মাথায় আঘাত পেয়ে বাঘটা উল্টে পড়ে গেল শীষের ভেতর। তারপর হচ্ছে ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। বাঘটি ধনাইকে লক্ষ্য করে লাফ দিয়েছিল বটে, কিন্তু সে তবলা গাছে প্রচণ্ড জোর ঠোক্কর খেয়ে মাথায় আঘাত পেয়ে শীষের মধ্যে পড়ে গেল, আর বাঘের লেজের বাড়িতে এই ধনাইয়ের মাথার মধুবর্তী কলসিটা ভেঙে বাঘের মাথার ওপর পড়ে গেল। তার ফলে কী হলো, তার জন্য বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়লো। এবার মুখে মধু ছিটকে পড়লো, মধু একটি আঠালো বস্তু, সেই জন্য মুখে মধু পড়তেই বাঘ কেমন একটা ঘাবড়ে গেল, বাঘ চোখ মুচকে ফোঁত ফোঁত শব্দ করতে লাগলো। এর ফলেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। এরপর আমাদের কিছু শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে। যেমন ধরো, প্রথম শব্দ হচ্ছে নাস্তা। আমরা এরকম লিখতে পারি, সকালের নাস্তা খেয়েই বাবা কাজে বেরিয়ে যান। আচ্ছা, তারপর হচ্ছে মৌচাক। প্রতিটি মৌচাকে একটি করে রানী মৌমাছি থাকে। রং, দোলের দিন আমরা নানা